মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সব জনগোষ্ঠীকে সমান মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করা হবে, রাঙামাটিতে বললেন নাহিদ ইসলাম। এরপর চট্টগ্রামে জুলাই পদযাত্রা। চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের রেকর্ড, গেল অর্থবছরের চেয়ে আয় 6,500 কোটি টাকা বেশি, ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। দেশের সকল জনগোষ্ঠীকে সমান মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চায় জাতীয় নাগরিক পার্টি। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম রাঙামাটিতে এ কথা বলেন। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ রাঙামাটিতে পথসভা করে দলটি। ডেস্ক রিপোর্ট। সকালে স্থানীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকার শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে জড়ো হয়। দুপুরে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে শহরের রাজবাড়ী এলাকায় উপস্থিত হন। সেখান থেকে পদযাত্রা শুরু করেন তারা। বনরূপা এলাকায় সমাবেশে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা অশান্তি, নানা বিভাজন জিয়ে রেখে একটি পক্ষ বারবার সুবিধা নেয়ার চেষ্টা করে। তিনি বলেন, আর কোনো পক্ষকে এই সুবিধা দেয়া হবে না। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকার থাকবে, আমার অধিকার থাকবে। আমরা জানি পাহাড়ি জনগোষ্ঠী, চাকমা, মারমা, কঞ্চঙ্গা, বংশ সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, ভূমির অধিকার নিয়ে লড়াই করছে। অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা খুবই সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত, অধিকারহীন। ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথে করতে হবে, কাউকে বাতিল করা যাবে না। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কথার সাথে কথার লড়াই হতে পারে, কিন্তু মঞ্চে আগুন দেয়া, ব্যানার ছেঁড়া বা গায়ে হাত দেয়া মানা যায় না। এগুলো ফেসিবাদের চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে, তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই। পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপির নেতারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। মাছরাঙা নিউজ ডেস্ক। পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী প্রসূতি নারী এবং নবজাতক শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং তার সঠিক বাস্তবায়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সামাজিক অবস্থার উন্নতির জন্য 40% আমরা ঠিক করেছি। এই 40%-এর মধ্যে আপনার দেখুন, পানি সরবরাহের জন্যও হতে পারে, বাগানে পানি দেবেন কি বলে সোলার প্যানেলের মাধ্যমে, তাও হতে পারে, অথবা আপনারা ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলে আপনারা লোকালয়ে পানি সাপ্লাই দেবেন, এটাও হতে পারে। 40% আমরা রেখেছি হচ্ছে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য। চট্টগ্রাম কাস্টম হাউস গত বছরের চেয়ে এবার প্রায় 6,500 কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড করেছে। আন্দোলন সহ নানা কারণে জাতীয় রাজস্ব বোর্ডে অস্থিরতা চললেও বর্তমানে স্বাভাবিক গতিতে এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। নাজমু সাদিকের রিপোর্ট।
এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট চট্টগ্রাম কাস্টম হাউস। গেল অর্থ বছরে রাজস্ব আদায় করেছে রেকর্ড ৭৫,৪৩২ কোটি টাকা। এর আগের বছর যা ছিল ৬৮,৭৫৫ কোটি। আগের অর্থ বছরের তুলনায় প্রায় এটা ৬ থেকে ৭,০০০ কোটি টাকা বেশি। এটা প্রবৃদ্ধি প্রায় 10%-এর মতো। বিগত অর্থ বছরে তার আগের অর্থ বছরের থেকে যেহেতু আমরা সারপ্লাস করতে পেরেছি, আমাদের আশা এবং লক্ষ্য থাকবে যে বর্তমান অর্থ বছর আমরা বিগত অর্থ বছরের থেকে আবার যেন বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারি। আমরা তো বেসিক্যালি 24/7 সার্ভিস আমাদের আছে, সেগুলি চলছে। কিছু সার্ভার বা অন্যান্য কোনো ইয়ে থাকলেও আমরা একটু লং টাইম আমাদের অফিসাররা কাজ করে সেটা কভার করে দিচ্ছি আর কি। রাজস্ব আহরণের ধারাবাহিকতা বজায় রাখতে কাস্টমস কর্মকর্তাদের ব্যবসা বান্ধব মানসিকতা ও অংশীদারদের মতামত নিয়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ ব্যবসায়ীদের। ব্যবসা বান্ধব নীতিমালা যেভাবে প্রণয়ন করবে, এরপর আপনার ট্যাক্স নেট যেটা আমরা বৃদ্ধিকরণের কথা বলছি, যে শুধু যারা ট্যাক্স দিচ্ছে বর্তমানে তাদের উপর শুধু ট্যাক্সের বোঝা চাপায় না দিয়ে যারা ট্যাক্স দেওয়ার উপযোগী আছে আরও দেশের বাইরে, নেটের বাইরে যারা আছে ওদেরকে এখানে আনতে হবে। কাস্টমস এবং রেভিনিউ বাংলাদেশের যেখানে অর্থনীতির হার্ট, সেখানে আমি আন্দোলন করতে গিয়ে কোথায় যাচ্ছি সেটা স্মরণ রাখতে হবে। কারণ আমি এমন একটা জায়গায় আছি, আমাদের যারা কাস্টমসের কর্মকর্তাবৃন্দ, এনবিআরের কর্মকর্তাবৃন্দ, তারা বাংলাদেশের অর্থনীতির 60% যেখান থেকে যোগান দেওয়া হয় সেখানে আছে। সুতরাং কাস্টম বন্দরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এবং আন্দোলন করার পূর্বে অনেক চিন্তা ভাবনা করা উচিত, আমাদের জাতীয় চেতনা আসা উচিত আমাদের। গেল অর্থ বছরে দেশে রাজনৈতিক অস্থিরতা, কাস্টম হাউসে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি সহ জটিল সময় পার করেছে। জনস্বার্থ বিবেচনায় এখন ছুটির দিন সহ রাতেও শুল্কায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু দলিলপত্র জব্দ করা হয়। দুপুরে দুদক কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করে। দুদক জানায়, ভূমি অফিসে কিছু কর্মচারীর বিরুদ্ধে অসাধু উপায়ে জমির শ্রেণী পরিবর্তন, জাল খতিয়ান এবং ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে নগরীর রামপুরা, হিলভিউ, আলকরণ সহ বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে দুদক। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোহাম্মদ সাত্তার মিয়াকে। গেল 15 জুলাই বিকেলে নবীনগরের গঙ্গানগর গ্রামে শিশুটিকে খেলার ছলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সাত্তার মিয়া। অবস্থা গুরুতর হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নবীনগর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। নদীর তীব্র স্রোতের কারণে লক্ষ্মীপুরের রামগতি বয়ারচর ব্রিজের অ্যাবাটমেন্ট অংশের পিলারের নিচের মাটি ধসে গেছে, দেবে গেছে সংযোগ সড়কের মাটিও। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লক্ষ্মীপুর রিপোর্টার শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র স্রোতে সরে গেছে ব্রিজের এক পাশের অ্যাবাটমেন্ট অংশের পিলারের গোড়ার মাটি, দেবে গেছে সংযোগ সড়কের মাটিও। কাঠ, বাঁশ আর টিন দিয়ে চেষ্টা চলছে কোনো রকমে আটকে রাখার। এ অবস্থা লক্ষ্মীপুরের রামগতি বয়ারচর ব্রিজের। চরগাজী ইউনিয়নে ভুলুয়া নদীর উপর নির্মিত ব্রিজটি রামগতির সাথে সংযুক্ত করেছে নোয়াখালীকে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। ব্রিজ ও সংযোগ সড়কের পিচ উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই পথে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কানারের নিচের মাটিগুলো সরে যাওয়ার কারণে সেতুটি যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিচ্ছিন্ন হয়ে গেলে রামগতি টু বয়স্তর এবং হাতিয়ার যে লোকগুলা দৈনন্দিন যে নোয়াখালীতে লক্ষ্মীপুরে যাওয়া আসা করে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা খুব জনদুর্ভোগে পড়বে। দাগিয়ে গেছে, যার জন্য পানিটা সোজাসুজি বেরোতে পারে না। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে অনেক অটো আছে, হুন্ডা আছে, প্রায় দুর্ঘটনা ঘটে। এ প্রসঙ্গে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে মূল স্রোতধারা কিছুটা দক্ষিণে বাজারের দিকে সরে গেছে। এর ফলে ভাঙন দেখা দিয়েছে সেখানে।
এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাজার অংশের প্রায় ৩০০ মিটার। এর প্রভাব পড়েছে পাশের বয়ারচর ব্রিজটির উপর। এছাড়াও হুমকির মুখে সংযোগ সড়ক ও বাজার সহ আশেপাশের বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে আমরা একাধিকবার সেখানে গিয়েছি এবং আমরা আমাদের জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমাদের জেলা প্রশাসক স্যার এখানে একাধিকবার পানি উন্নয়ন বোর্ড এবং যে সড়ক বিভাগ, সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD ওইখানকার কর্মকর্তাদের পাঠিয়েছেন। ছোট ছোট বাঁধ দেওয়া হয়েছে বিধায় এখান দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না এবং সিলটেশনও হয়েছে। এই জন্য ভুলুয়া নদী দ্রুতই খনন করা প্রয়োজন। আপনি যেটা বলছিলেন ব্রিজের আশেপাশে ছোট ছোট ডুবোচর আছে, এটার জন্য আমরা স্টাডি প্রপোজাল দিয়েছে। স্টাডি রিকমেন্ডেশন প্রেক্ষিতে টোটাল ভুলুয়া নদী খনন করা হবে। কোনো অজুহাত নয়, ভাঙন প্রতিরোধ করে দ্রুত ব্রিজ ও সংযোগ সড়ক সংস্কারের দাবি ওই পথে চলাচলকারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানে এনসিপি নেতা সার্জিস আলমের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলার ছাত্র সমাজ। সকালে বান্দরবান প্রেস ক্লাবে জেলা ছাত্র সমাজের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা সার্জিস আলম শাস্তিস্বরূপ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে বান্দরবানকে উল্লেখ করেন। তারা বলেন, এনসিপির একজন কেন্দ্রীয় নেতার মুখে এই ধরনের কটূক্তি মানায় না। এ মন্তব্য কেবল দুঃখজনকই নয়, চরম নিন্দনীয় এবং অবমাননাকর। সার্জিস আলমের এ বক্তব্য প্রত্যাহার করে দ্রুত ক্ষমা চাওয়ার দাবি জানায় বান্দরবান জেলা ছাত্র সমাজ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলার সংঘর্ষে নিহতের ঘটনায় অজ্ঞাত ৫,৪০০ জনকে আসামি করে ৪টি হত্যা মামলা করেছে পুলিশ। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে ৩টি থানায় মামলা হয় 4টি। ওই মামলায় নতুন করে 15 জন গ্রেফতার হওয়ায় এদের মোট সংখ্যা দাঁড়ালো ৩২১ জনে। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘিরে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কারফিউর পর নতুন করে 144 ধারা জারি করেছে প্রশাসন। গত রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এদিকে এর প্রভাবে জেলার বিভিন্ন এলাকার অধিকাংশ দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও পরিবহনের সংখ্যা কম। 144 ধারার আওতামুক্ত থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রগুলোতেও যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 4র্থ বর্ষের পরীক্ষাও। একই সঙ্গে সরকারি অফিসসমূহ এবং জরুরি পরিষেবাগুলো এই ধারার আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে এই পরীক্ষা দিতে আসছি, কিন্তু আতঙ্ক ভিতরে এখনো কাজ করছে। পরীক্ষা দিতে এসে গ্রেপ্তারের ভয়ে আমরা আতঙ্কিত আছি। কোনো মানুষই ভালোভাবে ঘরে শুইতে পারতেছে না, যে অন্যায় করেছে সেও পারতেছে না, যারা অন্যায় করে নাই তারাও পারতেছে না। জনগণ সাধারণ মানুষ যাতে শান্তি পায়, সবাই এই কাজটা করলে ভালো হয়। আজ রাত থেকে খুলনা বিভাগের 10 জেলার 64টি থানায় একযোগে শুরু হচ্ছে অনলাইন জিডি কার্যক্রম। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কার্যক্রম সম্পর্কে জানানো হয়। খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক জানান, এখন থেকে বিভাগের সব জেলার মানুষ থানায় না এসে পুলিশের অনলাইন জিডি অ্যাপের মাধ্যমে সাধারণ ডায়েরি করতে পারবেন। এতে জনগণের সময়, অর্থ এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে। অনলাইনে ট্র্যাকিং আইডির মাধ্যমে দেশের যে কোনো স্থানে বসে এর অগ্রগতি জানতে পারবেন। এটা ডেটা ভবিষ্যতের জন্য অনলাইনে সংরক্ষিত থাকবে। অনলাইনের পাশাপাশি থানায় গিয়েও সাধারণ ডায়েরি করার সুযোগ থাকছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে ক্লাস এবং পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। দুপুর 12টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে গার্ডিয়ান ফোরাম। অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়, গেল প্রায় 5 মাস ধরে কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে কুয়েটের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা পড়েছে সেশন জটে। তাই শিক্ষকদের তাদের দাবি থেকে সরে এসে সন্তান তুল্য শিক্ষকদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে একাডেমিক কার্যক্রম শুরুর আহ্বান জানান তারা। খুলনায় দেশি মদ খেয়ে 5 জনের মৃত্যুর ঘটনায় মদ প্রস্তুতকারক এবং বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়কের বাড়ি থেকে শেখ মোসলেম আলী নামের ওই ব্যক্তিকে
আটক করা হয়। মুসলিম এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। পুলিশ জানায়, আরংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাদের একজন এবং শনিবার আরও 4 জন মারা যান। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতাকে আটক করা হয়। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। গেল 24 ঘন্টায় বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 73 জন। কুমিল্লায় 315 জনের নমুনা পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 66 জনের। নতুন করে 33 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। তাদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মানিকগঞ্জে নতুন করে 4 জনের ডেঙ্গু পজিটিভ হওয়ায় জেলায় এ পর্যন্ত 199 জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। যশোরের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন 32 জন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরাঞ্চলের পতিত জমিতে প্রথমবারের মতো তিল চাষ শুরু করেছেন কৃষকরা। প্রথমবারেই মিলেছে বাম্পার ফলন। এ সাফল্যে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠছেন তিল চাষে। অনাবাদী জমিতে সোনালী সম্ভাবনার ফুল ফুটিয়েছে তিল চাষ। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা লক্ষ্মীচর এলাকা। ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষা বিশাল এই চর এতদিন ছিল অনাবাদী। ফসল বলতে শুধু আলু চাষ করা হতো। তবে এবছরের এপ্রিলে প্রথমবারের মতো অনাবাদী এই চরে তিল চাষ করেছেন কয়েকজন কৃষক। জুলাইতে বাম্পার ফলন হওয়ায় তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য কৃষকরা। কৃষি অফিসার সহযোগিতায় আমি একটা তিলের চাষ করেছি। বোঝা যাইতেছে তিলের চাষে লাভবান হব। আর ফসলটা দেখছি খুব ভালো লাগছে। আগামী বছর আমরা তিলের চাষ ইনশাল্লাহ আমরা করব। 35 বিঘা জমিতে তিলের চাষ করেছে, যার আনুমানিক বর্তমান বাজার প্রায় 7 লক্ষ টাকার মতো। স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উন্নত জাতের বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষকদের সহযোগিতা করেছে। বিঘায় 700 থেকে 800 গ্রাম বীজ বপন করেছে, অথচ এখানে যে দেখা যাচ্ছে বিঘায় তারা ফলন পাবে প্রায় 8 থেকে 10 মণ। অর্থাৎ এখানে অন্যান্য ফসলের চেয়ে এই ফসল চাষাবাদে তারা এখানে প্রতি বিঘায় যে পরিমাণ তারা লাভ করবে ধানের চেয়ে প্রতি বিঘাতে তারা এই তিল বিক্রি করে 10 থেকে 12 হাজার টাকা তারা উপরে ইনকাম করবে। বিনার প্রকল্প পরিচালক জানান, কৃষকের সহযোগিতা পেলে চরাঞ্চলে তাদের উদ্ভাবিত বীজ দিয়ে তিলের পাশাপাশি বাদাম সহ আরো বেশ কিছু ফসল চাষের পরিকল্পনা রয়েছে। ফলন অত্যন্ত আশাবাদী দেখলাম যে, এবং এই চরে ভবিষ্যতে বিনার যে আরো তিলের যে জাতগুলো আছে এবং বিনার যে চীনাবাদামের জাত আছে, বিনার যে খেসারি আছে, এই জাতগুলো চাষ করার মাধ্যমে এই জমিতে অনেক সম্ভাবনাময় কৃষি আমরা আশা করছি। এক ফসলের জমিকে 2 ফসলের জমিতে নেওয়ার জন্য আমরা বিনাকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে বীজ সরবরাহ করুন এবং আমরা এই 1 ফসলের জমিকে 2 ফসলি করে আমরা আমাদের ফসলের নিবিড়তা বৃদ্ধি করতে পারবো। যেসব জমি এতদিন পড়েছিল অবহেলায়, কৃষকদের পরিশ্রমে সেখানে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে কৃষির নতুন গল্প। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ। ভৌগোলিক অবস্থান, সরল রৈখিক এবং প্রশস্ত চ্যানেল, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা ও দেশের মধ্য দক্ষিণাঞ্চলে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে পায়রা বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে বলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা পায়রা বন্দর কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন ডক্টর এম শাখাওয়াত হোসেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সামরিক ও বেসামরিক সংস্থার সিনিয়র কর্মকর্তারা এবং ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, মাস্টার প্ল্যানটি কেবল প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক থেকে নয়, পরিবেশগত এবং সামাজিক দিক থেকেও একটি সুরক্ষিত এবং দায়িত্বশীল উন্নয়ন কাঠামোর পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। ময়মনসিংহে শিশু একাডেমি ভবনটি সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নয় বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুর আলম। তিনি জানান, বাড়িটির সঙ্গে সত্যজিৎ রায় বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই।
পুরনো নথিপত্র নিরীক্ষা করে তিনি জানান ভবনটি সরকারের নামে লিপিবদ্ধ। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নগরীর হরিকিশোর রায় রোডের আলোচিত পুরাতন ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ার পর 2014 সালে শিশু একাডেমির কার্যালয়ে স্থানান্তর করা হয়। সম্প্রতি নতুন ভবন নির্মাণের জন্য 71 লাখ টাকা অনুদান পাবার পর নতুন ভবন নির্মাণের সময় বিভিন্ন সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়। স্থানীয় একাধিক লেখক, গবেষক এবং শিক্ষাবিদরা জানান সংবাদটি পুরোটাই জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। যে সমস্ত খতিয়ানগুলো আছে আমরা খতিয়ানগুলো যাচাই বাছাই করেছি। সরকারি যে সমস্ত খতিয়ান আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করেছি, সিএস, এসএ এবং আরএস খতিয়ান যাচাই বাছাই করেছি। সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ। তারা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই ভবনটি ভাঙার জন্য তারা কার্যক্রম শুরু করে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল করে বিএনপি। পরে উপজেলার দাখিল মাদ্রাসা মাঠে সমাবেশ হয়। এ সময় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এদিকে দিনাজপুরের হিলিতে জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল করেছে ছাত্রদল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব জনগোষ্ঠীকে সমান মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করা হবে, রাঙামাটিতে বললেন নাহিদ ইসলাম। এরপর চট্টগ্রামে জুলাই পদযাত্রা। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের রেকর্ড, গেল অর্থবছরের চেয়ে আয় 6.5 কোটি টাকা বেশি, ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উপর জোর। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।